বলছি, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি রেজা ভাই আমাদের কল করেছিল। বলেছিল দরজাদা নিউজ আছে, যে কে গ্রুপের নতুন এমডি নাকি তার আপন সৎ বোনের সাথে অন্তরঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার কথা বিশ্বাস করে টিআরপি বাড়ানোর আশায় সেই সন্ধ্যা থেকে আপনাকে স্টক করেছিলাম আমরা। আসলে আমরা মিডিয়া থেকে এসেছি। কৃতিক নতুন উদ্যমে লোকটাকে মারতে মারতে বলল, হারামজাদা বদমাস, আমি আমার বউকে চুমু খাই কি তোদের টিআরপি বাড়ানোর জন্য? জিদির বসে লোকটাকে মারতে গিয়ে কৃতিকের একটা কথা মাথা থেকেই বেরিয়ে যায়। লোকটা বলেছিল আমরা আপনাকে স্টক করছি, তার মানে ওরা একজন নয়। কিন্তু হঠাৎ করেই পেছন থেকে অরুর আচমকা চিৎকার ভেসে এলো কানে। তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে পেছনে চাইল কৃতিক, দেখলো অরু থরথরিয়ে কাঁপছে। সেই সাথে ওর কবজি বেয়ে গড়িয়ে পড়ছে অনর্গল রক্তধারা। অরুর পেছনে ক্যামেরার একটা ভাঙা অংশ নিয়ে দাঁড়িয়ে আছে আরেকটা লোক। লোকটার গতিবিধি দেখে মনে হচ্ছে ও শীঘ্রই অরুকে আবারও আঘাত করবে। তবে তার আর ফুরসত দিল না কৃতিক। ছুটে গিয়ে ক্যামেরার ধারালো টুকরোটা ছিনিয়ে নিয়ে লোকটাকে কয়েকটা ঘা বসিয়ে দিল। লোকটার বাহুতে মেরে কৃতিক যখন ওর গলায় আঘাত করবে, ঠিক সেই মুহূর্তে কাপা হাতে ওর হাতটা টেনে ধরে। নাসূচক মাথা নাড়ালো অরু। অরু সেই তখন থেকে ভয়ে তবে থরথরিয়ে কাঁপছে দেখে কৃতিক সব ফেলে দু হাত দিয়ে আগলে ধরল অরুকে। ওর মাথাটা শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে কৃতিক ভয়ার্ত গলায় বলল, জান বাচ্চা, হার্টবিট। আরে ওকে না। অরু কাঁপতে কাঁপতে কৃতিকের টি শার্টে ভেজা চোখ নাক মুছতে মুছতে বলল, ভয় করছে, আপনি এখানে থাকুন, কোথাও যাবেন না। কৃতিক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, কোথাও যাব না আমি। ব্যাগ থেকে আমার ফোনটা দে, ট্রিপল নাইনে কল করতে হবে। অরু বলল। আমি আপনার ফোন থেকে করে দিয়েছি কল। অরুর কথায় স্বস্তি নিঃশ্বাস ছেড়ে ওর কপালে শব্দ করে চুমু খেলো কৃতিক। তারপর ওর হাতের দিকে তাকিয়ে বলল, দেখি হাতটা। কাহিনীর এই পর্যায়ে এসে থামলো অরু। এতক্ষণ যাবৎ অরুর কথা শুনে অনুও দীর্ঘশ্বাস ছাড়লো। আলগোছে কানের পেছনে লম্বা চুলগুলো গুজে দিয়ে শুধালো। তারপর কি পুলিশ কেস হলো? অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, তখনই আমাদের থানায় যেতে হয়েছে। ওনারা জায়ান কৃতিকের হাত পা ধরে নিজেদের কর্মের জন্য ক্ষমা চাইলেও প্রেসের লোকেদের গায়ে হাত তোলার ফলস্বরূপ ওনাকে অনেকগুলো টাকা জরিমানা দিতে হয়েছে। অনু আড়ালে দীর্ঘশ্বাস ছাড়লো। কেন যেন এত ঝামেলার জন্য কোথাও একটা নিজেকেই অপরাধী মনে হচ্ছে ওর। মনে মনে ভাবলো, সবকিছুর মূলে হয়তো বা আমিই ছিলাম। আজ আমার বিয়েটা অন্য কোথাও হচ্ছে বলে রেজা ভাই সবার উপর এতটা খেপেছে। বিয়ে হতে হতে আরো কে যে কি কি ঝামেলা পাকাবে তা কেবল উপরওয়ালাই ভালো জানে। আস্তে ভাই আস্তে, সামলে। আরে আরে, ওইদিকে না এইদিকে। অর্ণবের ডিরেকশনে কান ঝালাপালা হয়ে গেল শায়রের। এবার না পেরে বিরক্ত হয়ে দাঁত খিচিয়ে বলে উঠল, বাইকটা কি তুই চালাচ্ছিস না আমি? অর্ণব পেছন থেকে বসা অবস্থায় সামনে মুখ বাড়িয়ে কটমটিয়ে বলল, জীবনে প্রথমবার লাইসেন্স ছাড়া বাইক চালাতে এসেছিস, তাও আবার এমন রেসিং বাইক। তাই তোকে ডিরেকশন দিচ্ছি। বেশি কথা না বলে চুপচাপ মন দিয়ে শোন, নয়তো বিয়ের আগেই তোর বউ বিধবা হবে, সাথে আমারটাও। শায়র কাঁপা কাঁপা হাতে বাইকের ব্রেক সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। তবুও দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে সামনে মনোযোগ নিবেশ করে বলল, মানুষ মন দিয়ে নয়, কান দিয়ে শোনে হাদারাম। তাছাড়া এমন ভাব দেখাচ্ছিস যেন তুই রাইডিংয়ে খুব এক্সপার্ট। আয় তাহলে চালা একটু। বিয়ের আগে বিধবা হওয়ার শখ নেই এমন, তোর এত শখ জাগলো কেন কে জানে। জাগলো তো জাগলো, আবার আমাকে সাথে নিয়ে মরার শখ জাগলো, এই আশ্চর্য শখ। অর্ণবের কথার পাশে শায়রের কথা বলার ফুরসত নেই। ও আপাতত বাইকের ব্রেক সামলাতে ব্যস্ত। তবুও ক্ষণে ক্ষণে এদিক ওদিক ঘুরে যাচ্ছে ব্রেক, যার দরুন বাইকটাও হেলে দুলে উঠছে ক্রমশ। বাইক যখন হেলে দুলে উঠছে, অর্ণব তখনই বুকে মাথায় ক্রুশ রেখে বারবার ঈশ্বরকে ডাকছে। ওর হা হুতাশে বিরক্ত হয়ে শায়র ধমকে উঠে বলল, চুপ করবি, বাসায় গিয়ে ঈশ্বরকে ডাকিস, আগে আমাকে ডিরেকশন দে। অর্ণব বলে, যাচ্ছিটা কোথায় সেটা তো আগে বল। আমার না হওয়া শ্বশুর বাড়ি, ভেবেছি বিয়েটা বাংলাদেশে করব, বুঝলি? অর্ণব হতবিহ্বল কণ্ঠে বলল, এই পুরান ঢাকায় চিপার গলিতে তুই শ্বশুর বাড়ির কথাই খুঁজে পেলি? শায়র দুষ্টু হেসে বলল, চিরুনি তল্লাশি করে পেয়েছি, চল তোকে দেখাবো। কথা শেষ করে বাইকে টান দিতেই আবারও ঈশ্বরের নাম জপতে জপতে মুখে ফেনা তুলে ফেলল অর্ণব। আজ কৃতিক অফিস জয়েন করেছে। সেই সূচকে কৌথুলি বিকেলে কৃতিকের বাইক নিয়ে শায়রের না হওয়া শ্বশুরবাড়ি খুঁজতে বেরিয়েছে ওরা দুজন। কিন্তু এই গাঁদানো সারি সারি ছোট বড় শ্যাওলা পড়া বিল্ডিং এর মাঝে আদতে শায়রের
না হওয়া শ্বশুরবাড়ি যে কোনটা সেটাই বুঝতে পারছে না ওর। বাইক থামিয়ে দুজন মিলে যখন এদিক ওদিক সূক্ষ্ম নজরে পরখ করছিল, ঠিক তখনই সায়রের দৃষ্টিগত হলো এক অপার্থিব দৃশ্যপট। ওদের থেকে কয়েক মিটার দূরত্বে যে পুরাতন কংক্রিটের দোতলা বিল্ডিংটা মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে, তার ছাদে ত্রিভঙ্গ আকারে নাচের তালিম নিচ্ছে সদ্য যৌবনে পা রাখা এক অষ্টাদশী রমণী। পরনে তার কুচকুচে কালো চুড়িদার, পায়ে ঘুঙুর, ওড়নাটা কাঁধ ছাড়িয়ে কোমরে বেঁধে রাখা, কাঁধ অব্দি রিবন্ডিং করা সিল্কি চুলগুলো পাঞ্চ ক্লিপে বাঁধা পড়েছে। চেহারা স্পষ্ট নয়, তবুও গধূলির আভায় নিত্যরত মেয়েটাকে মায়াবী অপসরীর মতোই স্নিগ্ধ লাগছে। আর সায়র, সে তো সেই তখন থেকেই হাঁ করে তাকিয়ে দেখছে তার গধূলি বেলার অপসরীটাকে। অপসরীর অস্পষ্ট মুখশ্রী দেখে সায়র চোখ বন্ধ করে বলতে পারে এটাই তার রাগিনী। গ্রীষ্মের ঝাঁঝা রোদ্দুরে পুড়তে থাকা জনমানবকে একটুখানি স্বস্তি দিতে সন্ধ্যা নেমেছে ধরণীতে। বাইরের উষ্ণ বাতাস এতক্ষণে হিমেল হাওয়ায় পরিণত হয়েছে। চারদিক এখন বেশ শীতল। শুধুমাত্র শীতল নয়, কৃতিকের মস্তিষ্ক, ওর মাথাটা গরম হয়ে আছে। সারাদিন অফিস শেষে যখন বাড়িতে ঢুকে অরুকে না পেলে তখনই ওর মেজাজ বিগড়ে গিয়েছে কৃতিকের। বিগড়ানো মেজাজের অগ্নিস্ফুলিঙ্গতে আরো খানিকটা জোয়ার দিতেই অরুর মামি এসে জানায় তাকে বাড়িতে রেখে আজমিনী শেখ তার 2 মেয়েকে নিয়েই অমিতকে দেখতে হসপিটালে গিয়েছে, সদ্য হওয়া আত্মীয়তার সম্পর্কে আরো খানিকটা সখ্যতা বাড়ানোর উদ্দেশ্যে। সেই কথা শোনার পরে আর এক দণ্ড অপেক্ষা করেন কৃতিক। গদগটিয়ে বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে, আর এখন হসপিটালের করিডোরে বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে অমিতের কেবিনের দিকে। ক্লান্ত ঘামে ভেজা শরীর হাতড়িয়ে টাইয়ের নটটা ঢিলে করতে করতে মনে মনে ভাবছে অনেক হয়েছে, আজ ওকে একটা উপযুক্ত শিক্ষা দিয়েই ছাড়বেও। কৃতিক যখন দুপকেটে হাত গুজে কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো, ঠিক তখনই অরুর সাথে চোয়াচুকি হলো। ওর ভেতরেই ছিল। হঠাৎ করে এইভাবে কৃতিককে দেখতে পেয়ে তড়িঘড়ি করে কেবিনের বাইরে বেরিয়ে এলো। অরু বাইরে বেরোনোর সাথে সাথে ওর ব্যান্ডেজ করা হাতের কবজিটা শক্ত করে চেপে ধরলো কৃতিক। অতঃপর রুষ্ট গলায় বলল, চল। অরু কৃতিকের সাথে তাল না মিলিয়ে উল্টো হাত টান দিয়ে বলল, আরে কোথায় যাব? মার আপা ভেতরে তো। কৃতিক অগ্নি দৃষ্টিতে পেছনে তাকিয়ে বলল। সো হোয়াট? কৃতিকের এমন আগুন ঝরা নিষ্প্রভ চাহনি দেখে ওর বুঝলো কৃতিক রেগে আছে, তাই খুব একটা কথা না বাড়িয়ে শুষ্ক ঢোক গিলে বলল, না মানে ওদেরকে অন্তত বলে তো আসি। দরকার নেই। গমগমে আওয়াজে কথাটা বলে আবারও অরুকে সঙ্গে নিয়ে হাঁটা দেয় কৃতিক। তবে কয়েক কদম এগিয়ে যাওয়ার পরই সামনে এসে দাঁড়ায় অমিতের বাবা মা। অমিতের বাবা মা মুরব্বী মানুষ, তারপর নতুন আত্মীয়, সেই হিসেবে তাদের সম্মান প্রাপ্য। কিন্তু মাথা খারাপ কৃতিক সেসবের ধারে কাছেও গেল না। উল্টে চোখ মুখ বিরক্তির ভাঁজ টেনে অমিতের বাবাকে বলল, কি হয়েছে? সামনে দাঁড়ালেন যে? অমিতের বাবা সহসা হেসে বললেন, বাবা তুমি অনু আর অরুর বাইয়া না? কৃতিক এক ঝলক অরুর মুখের দিকে চাইলো, যে এই মুহূর্তে চোখ দিয়ে হাজারো কাকুতি মিনতি করছে। কৃতিক যাতে উল্টোপাল্টা কিছু না বলে। কৃতিক চোখ সরিয়ে নেয়, তারপর অমিতের বাবার দিক থেকে অনুভূতিহীন গলায় বলে, হ্যাঁ ভাইয়া, শুধুমাত্র অনুর ভাইয়া। অমিতের বাবা এত কিছু খেয়াল করলেন না, বরং হাসি মুখেই বললেন, তা বাবা তুমি কি বাসায় যাচ্ছ? আর ওরও কি তোমার সাথে যাবে নাকি? কৃতিক আবার গম্ভীর কণ্ঠে বললেন, আমার বউ যেহেতু আমার সাথেই তো যাবে, অন্য কারোর সাথে নিশ্চয়ই নয়। ভালো থাকবেন আঙ্কেল, আসছি। বাক্য শেষ করে কৃতিক হাঁটা ধরলে অমিতের মা পিছু থেকে একটা প্যাকেট দিয়ে বলে, এখানে কিছু খাবার দাবার আছে বাবা, ও যেহেতু চলেই যাচ্ছে তাহলে তোমরা বরং এটা নিয়েই যাও। মেজাজের মাত্রা তাপমাত্রার মতোই ক্ষণে ক্ষণে বৃদ্ধি পাচ্ছে কৃতিকের, তবুও ভেতরের উগ্রতাকে সামনে রেখে প্যাকেট হাতে কৃতিক ছোট করে বলল, ঠিক আছে। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না, ওরকে টানতে টানতে নিয়ে গেল সবার দৃষ্টির সীমার আড়ালে। বাড়িতে এসে কৃতিক সবার আগে খাবারের প্যাকেটটা ছুঁড়ে মারল মেঝেতে। সঙ্গে সঙ্গে পুরো হল রুমে ছড়িয়ে পড়লো ফলমূল সহ সুস্বাদু খাবারগুলো। কৃতিক এভাবে খাবার ছুঁড়ে ফেলেছে দেখে অরুরও এবার বেশ রাগ হলো। ও তৎক্ষণাৎ নিজের হাতটা ঝাড়ি মেরে কৃতিকের থেকে ছাড়িয়ে পড়ল। লাগছে আমার, ছাড়ুন। কৃতিক দ্বিগুণ শক্তিতে আবারও চেপে ধরলো অরুর হাত, তারপর কাঠিন্য গলায় বলল, লাগলে লাগুক, লাগার জন্যই তো ধরেছি। কেটে যাওয়া হাতটা এভাবে বারবার চেপে ধরাতে ব্যথায় টনটন করছে ওর, কিন্তু ব্যথার চেয়েও বেশি এই মুহূর্তে বিরক্ত লাগছে ওর। অসভ্যতা, বেয়াদবির একটা সীমা থাকে। কৃতিক আজ সব সীমা অতিক্রম করে গিয়েছে, শুধু শুধু সবার সামনে সিনক্রেট করলো, আর এখন খাবারগুলো সব ফেলে দিল। এলোমেলো খাবারগুলোর দিকে তাকিয়ে ঝাঁঝিয়ে উঠলো অরুর মস্তিষ্ক। ও সর্বশক্তি প্রয়োগ করে কৃতিকের হাতটা আবারও ঝটকা মেরে ছাড়িয়ে দিয়ে তেতো গলায় বলল, আপনি একটা উন্মাদ।
সাইকো, সারা জীবন একা থেকে থেকে নিজে তো একরোখা আর অসামাজিক হয়েছেন, এখন আবার আমাকেও আপনার মতো নির্দয় বানানোর পায়তারা করছেন। কৃতিক অরুর পানি রক্তিম চাহনি নিক্ষেপ করে চোয়ালটা 2 আঙুলে শক্ত করে চেপে ধরে বলল, কাকে কি বলছিস? বুঝে বলছিস? মেজাজ বিগড়ে আছে ওরু। এক্ষুনি থাম, নয়তো তোর শরীরে আজ মারের নয় অন্য কিছু দাগ বসাবো আমি। অরু তেজ দেখিয়ে কৃতিকের হাত ছাড়িয়ে বলল, যা বলেছে ঠিক বলেছে। কোনো স্বাভাবিক মানুষ এতটা নির্দয় হতে পারে? আপনিই বলুন। আপনি যদি বদ্ধ উন্মাদ নাই হবেন, তাহলে একটা অসুস্থ পা ভাঙা মানুষকে নিয়ে কিসের এত সমস্যা আপনার? একে তো যায়নি, মা আপার সাথে সম্মান রক্ষার্থে গিয়েছি, তার উপর মুরব্বী বয়োজ্যেষ্ঠদের ও যা খুশি তাই বলে এসেছেন। কেন? আমার সামনে অমিতের হয়ে ওকালতি করা বন্ধ কর ওরু। বলে যাস না আমি তোর স্বামী। সেদিন আমার সামনে আমার বাড়িতে অমিত তোর জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, ভুলে গেছিস? আর তুই কিনা আজ ঢ্যাং ঢ্যাং করে সেই অমিতকে দেখতে চলে গেলি। ফাকিং ডিয়ার ইউ ওরু। কৃতিকের কঠিন ধমকে এবার একটু গলা খাদে নামিয়ে অরু বলল, আমি আগেও বলেছি মা আর আপার সাথেই গিয়েছি। তাছাড়া অমিত ভাই ভালো একজন মানুষ। ওনার পরিবার কেন এসব বলেছে তা আমি জানি না। আমার জানা মতে উনি আমাকে বোনের নজরে দেখেন। আসলে সমস্যা আপনার মধ্যে। একরোখা জীবন কাটাতে কাটাতে সমাজ নিয়ম কানুন সব কিছু ভুলতে বসেছেন, হয়েছেন চরম অসভ্য। অরুর কথা শেষ করার সঙ্গে সঙ্গে পেছন থেকে ওর ঘাটটা চেপে ধরে নিজের মুখের কাছে নিয়ে এলো কৃতিক। অতবার থমথমে রাখিতুর গলায় বলল, ভুলে যাস না আমার এক রোগা হওয়ার পিছনে দায়ী কিন্তু শুধুমাত্র তুই। তোর জন্যই এই ভারী কাছের মানুষ দলীয় পথ সব ছাড়তে হয়েছিল আমাকে। আর আজ তুই আমার দিকেই আঙ্গুল তুললি। ইটস নট ইট ফেট। আর কি যেন বললি? মা আর আপা রাইট। তোর কাছে যদি মা আর আপা এতটাই গুরুত্বপূর্ণ হয়, ওদের তুলনায় আমার অস্তিত্ব যদি এতটাই ম্লান হয়, তবে চাই না আমার তোকে। কথাটা বলে অরুকে সজোরে ধাক্কা মেরে ডিভানের উপর ফেলে দিল কৃতিক। তারপরে আবারও কঠিন কিন্তু মসৃণ গলায় বলল, আমি যেদিন পাশে থাকবো না সেদিন তুই বুঝবি পৃথিবীটা আদতে কতটা স্বার্থপর আর কতটা জঘন্য। আমি তোকে ঠিক কিভাবে খারাপ দুনিয়া থেকে বুকে আগলে রাখা চেষ্টা করেছি, তখন তুই হারে হারে টের পাবি। যদিও বা তখন তোর কষ্ট দূর করার জন্য আমি আদৌ একজিস্ট করবো কিনা সন্দেহ। কিছু তিক্ত চরম সত্য কথা বলে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে উপরে চলে যায় কৃতিক। কৃতিকের শেষ কথাগুলো এবার আর ওর মস্তিষ্কে নয়, হৃদয়ে গিয়ে লাগলো। আচমকা মনে হলো হৃদয়টাকে নখর হাতে খামচে ধরেছে কেউ। কৃতিক ছাড়া পৃথিবীতে এও সম্ভব ওরু ভাবতে পারে না, ভাবতেও চায় না। নিজের করা প্রকট ভুলটাকে শুধরে নিতে তৎক্ষণাৎ কৃতিকের পেছনে পেছনে উঠে যায় সিঁড়ি ভেঙে। অতঃপর করিডোর পেরিয়ে সোজা কৃতিকের রুমে, কেবলমাত্র এই আশায় যে কৃতিক হয়তো ওকে ক্ষমা করলেও করতে পারে। কিন্তু তেমন কিছুই হয় না। অরু রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তীব্র গর্জনে জাস্ট গেট লস্ট বলে হাত ধরে অরুকে রুমের বাইরে ছুঁড়ে মারে কৃতিক। তারপর ধাপ করে লাগিয়ে দেয় দরজাটা। অরু কাঁদতে কাঁদতে দরজার বাইরের হাঁটু ভেঙে বসে পড়ল। কিছু তিক্ত সত্যি কথা যে মানুষের হৃদয়কে এইভাবে নাড়িয়ে দিতে পারে তা বোধহয় কান্নারত অরুকে না দেখলে বোঝা যেত না মোটেই। অরু কাঁদছে তখন থেকে। তা দেখে অরুর মামি জাহানারা এগিয়ে এসে কিছুটা পৈচাসিক হাসি দিয়ে বলল, ঠিক হয়েছে একদম। টাকা হাতানোর লোভে আরো বিয়ে কর বড় লোকের ছেলেকে। একদিন 2 দিন তারপর ঠিকই মজা নিয়ে পথে ছেড়ে দেবে। মিলিয়ে নিস আমার কথা। অরুর কষ্টে মামির কথায় বেশ আনন্দই হলো। তবে অরুর আপাতত সেসবে মন নেই। ও নিজের 2 হাঁটুতে মাথাটা এলিয়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড়ালো, জায়ান কৃতিক, তুমি কি জানো তুমি সেই গুপ্তঘাতক যে খুন করে একটা পড়া সৈন্য তৈরি করার উদ্দেশ্যে, আর আমি হলাম সেই ধর্মান্ধ যে ওই গুপ্তঘাতকের ছুরির ইশারাতে নাচি। তুমি আমার জীবনের এমন এক ভালোবাসার গোলক ধাঁধা যা থেকে 1000 বছর ছুটলেও আর পরিত্রাণ নেই আমার, না নেই। পড়ন্ত বিকেলে মিয়ে যাওয়া সূর্যকিরণ তীরের ফলার মতোই তীর্যক আকার ধারণ করেছে। সেই তীর্যক সূর্যকিরণের সোনালি আলোক রশ্মিটুকু আছড়ে পড়ছে নীলিমাদের দোতলা ভবনের ছাদে, যেখানে এই মুহূর্তে নির্দ্বিধায় নৃত্য করতে স্বয়ং নীলিমা। নাচে ওর বাধ্যবাধকতা নেই, শখ করেই নাচ শেখা, যেমনটা চারুকলায় গিয়ে আঁকা আঁকির ক্ষেত্রে। আব্বাজারের একমাত্র মেয়ে হওয়ার
মেয়ের কোনরূপ শখ আহ্লাদের ত্রুটি রাখেন না নীলিমার বাবা তাইয়েব জামান। ছোটবেলা থেকেই বাবার আহ্লাদ পেয়ে নীলিমাও হয়েছে একরোখা আর বড্ড বেয়ারা। যাকে দেবে তো হৃদয় উজাড় করে দেবে, আর যাকে দেবে না তাকে এক রত্তিও না। পছন্দ অপছন্দের ক্ষেত্রেও একই স্বভাব নীলিমার। তবে বর্তমানে ওর অপছন্দের শীর্ষে রয়েছে সায়র। এক কথায় কৃতিকুঞ্জের সেই বিদেশি বাদরটা। অত নাম মনে রাখার সময় আছে নাকি নীলিমার? অপছন্দের শীর্ষ তালিকায় মানুষটার কথা ভাবতে গিয়েই বিরক্তিতে চোখ কুঁচকে গেল নীলিমার। মনে মনে ভাবল, মানুষ এতটা বিরক্তিকর আর অসহ্য কি করে হতে পারে? কি করে? সায়রের কথা ভাবতে গিয়ে নীলিমা যখন বারবার নাচের মুদ্রায় ভুল করছিল আর চোখ মুখ খিচিয়ে সায়রের 14 গোষ্ঠী উদ্ধার করছিল, ঠিক তখনই বাড়ির সামনের স্ট্যান্ড করে রাখা বাইক দেখে চোখ আটকে গেল নীলিমার। ও নাচ বাদ দিয়ে এগিয়ে এসে ছাদের পাঁচিল ঘেঁষে দাঁড়াতেই দেখতে পেল সায়র দাঁড়িয়ে আছে। সায়রকে দেখে নীলিমা কটমটিয়ে বলল, এখন বুঝেছি, শনি তাকিয়েছিল বলে তখন বারবার ভুল করেছিলাম। আপাতত ওর দিকে তাকিয়ে নিঃশব্দে হাত নাড়ছে সায়র, আর সায়রের থেকে কিছুটা দূরে অন্যদিকে তাকিয়ে সিগারেট ফুঁকছে অর্ণব। নীলিমাকে উকি দিতে দেখে সায়র নিচ থেকে কথা ছুড়ল, উপরে আসবো কি? নীলিমাদের ছোট্ট বাড়ি, ছাদে আসা সিঁড়িটাও বাইরের দিকে, যে কেউ চাইলেই ফট করে উঠে আসতে পারবে। আপাতত সেসব কথা বাদ, এই বাদরটা কি করে ওর ঠিকানা খুঁজে পেল সেটাই ভাবনার মোক্ষম বিষয় হয়ে দাঁড়িয়েছে নীলিমার মস্তিষ্কে। নীলিমাকে নিষ্প্রভ চোখে ধ্যানমগ্ন হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সায়র আর অনুমতির অপেক্ষা করল না, তরতর করে সিঁড়ি ডিঙিয়ে উঠে এলো নীলিমাদের ছাদে। সায়র উপরে এসে নীলিমার চুলে টোকা মারতেই ভ্রম ছুটে গেল নীলিমার। ও তৎক্ষণাৎ সায়রের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, বদমাশ পুরুষ, আপনি এখানে কি করছেন? আমাদের বাসার ঠিকানাই বা খুঁজে পেলেন কি করে? সায়র একটা চমৎকার হাসি দিয়ে বলল, কি যে বলো না, আমার না হওয়া শ্বশুর বাড়ি আর আমি খুঁজে পাবো না। সায়রের কথায় নীলিমার চোখ কপালে। ও হতবাক হয়ে বলল, আশ্চর্য, কে আপনার শ্বশুর? কেন, তোমার আব্বা যান? নীলিমা এবার মেঙ্কি হাসলো, সায়রের তালে তাল মিলিয়ে বলল, ও তাই বুঝি? আমার আব্বাজান বুঝি আপনার শ্বশুর? তা একটু ডেকে পাঠাই, বলি তার একমাত্র জামাইকে একটুখানি জামাই আদর করে যেতে। সায়র নিজের শার্টের কলারটা পেছনে ঠেলে বলল, হ্যাঁ হ্যাঁ বলো, আই অ্যাপ্রিসিয়েট। সায়রের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে নীলিমা তৎক্ষণাৎ গলা ছেড়ে ডেকে ওঠে, আব্বাজান, আব্বাজান শুনতাছেন? তৎক্ষণাৎ নিচতলা থেকে এক গুঁড়ো গম্ভীর কর্কশ আওয়াজ ভেসে এলো, কি চাইছেন আম্মাজান? ডাক পারতেছেন কেল্লা? নীলিমা আবারও চেঁচিয়ে বলে ওঠে, সাদে আইয়েন, দেখে যান, বালা আমাকে সাদে বিদেশি বান্দর লাফাইতাছে। কি করতেছেন আম্মাজান এসব? লাঠি নিয়ে আইমনি? না বাজান, বাঁশ নিয়ে আহেন, আসলা বাঁশ। নীলিমার কথায় সায়র হতবিহ্বল হতভম্ব হয়ে মুখ হাঁ করে দাঁড়িয়ে আছে। শেষমেশ হবু শ্বশুরের কাছ থেকে কিনা আঁচলা বাঁশ খাওয়ার হুমকি এলো। এই কেমন দস্যি মেয়ে! নীলিমা মিটিমিটি হেসে আবারও গলা উঁচিয়ে কিছু বলবে, তার আগেই তড়িৎ পেকে এগিয়ে এসে আলতো হাতে ওর মুখটা চেপে ধরল সায়র। নীলিমার ডাগর ডাগর কৌতূহলী চোখের দিকে তাকিয়ে হিস হিসিয়ে বলল, এই মেয়ে, তুমি কি সত্যি সত্যি আমাকে মার খাওয়ার প্ল্যান করেছো নাকি? নীলিমা সায়রের হাতের মধ্যে থেকেই বোকা বোকা চোখে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। নীলিমার চোখের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ ফিক করে হেসে দিল সায়র। হাসতে হাসতে বলল, তুমি বুঝি বাড়িতে এভাবে কথা বলো? ইটস সো ফানি ইয়ার। সায়রের কথা শুনে নীলিমার ম্লান হয়ে যাওয়া উগ্র মেজাজটা আবারও তরতরিয়ে মাথায় চড়ে উঠল। ও সায়রকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, ভাষা নিয়ে মস্করা করলে সত্যি সত্যি আজকে আব্বাজানকে ডেকে আপনার শ্বশুরবাড়ি আসার শখ মিটিয়ে দেব, বলে দিলাম। সায়র চোখ ছোট ছোট করে সন্দিহান গলায় বলে, তার মানে তুমি ঘুরিয়ে পেঁচিয়ে হলেও স্বীকার করছো যে আমি হবু শ্বশুরবাড়িতে এসে পড়েছি, তাই তো? নীলিমা কটমুটিয়ে বলল, আপনি চাইছেনটা কি বলুন তো? সায়র দুষ্টু হেসে বলল, তেমন কিছু নয়, আপাতত একটু জামাই আদর খেতে চাচ্ছি, খাওয়াবে নাকি? নীলিমা রাগে নিঃশ্বাস ছেড়ে বলল, একটু দাঁড়ান, খাওয়াচ্ছি আপনাকে জামাই। আদর? পরেক্ষণই গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল ও, আব্বাজান শুনতাছেন?
সায়র বোধ হয় কুক্ষণেও আশা করেনি যে নীলিমা আবারও চেঁচাবে। হঠাৎ এভাবে চেঁচিয়ে ওঠাতে সায়র নিজেও ভড়কে গিয়েছে। ওদিকে ভেতরের সিঁড়ি থেকে ধাপ ধাপ আওয়াজ ভেসে আসছে। কেউ একজন এগিয়ে আস্তে আস্তে বলছে, আইতেছি আম্মা, বাস খান জোগাড় করতে দেরি হইয়া গেল গো। একথা শুনে সায়র চোখ বড় বড় করে উপরওয়ালার নাম জপে বলে উঠল, হে খোদা, এ কাদের পাল্লায় পড়লাম আমি? যেমন মেয়ে তার তেমন বাপ। মেয়ের বার জোগাড় করতে বলল, অমনি বাস নিয়ে হাজির। তাইয়েব জামান সিটির ঘরের কাছাকাছি চলে আসাতে নীলিমা সায়রের দিকে তাকিয়ে উদ্বিগ্ন স্বরে বলল, এখনো দাঁড়িয়েছেন কেন? যান না, আব্বা দেখে ফেলে খবর আছে। সায়র নিচে যেতে যেতে অভিমানী সুরে বলল, আব্বাজানকে বাস দিতে ডেকে এনে এখন আর দরদ দেখাতে হবে না, আসছি, বাই। সন্ধ্যা থেকেই তীব্র বর্ষণ, বৈশাখী ঝড়ের তাণ্ডবে মুখরিত চারিপাশ। রৌদ্রের খা খা বিকেলের ইতি টেনে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। এই বুঝি জ্যৈষ্ঠের পূর্বাভাস। পুরো ঢাকা শহরে আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে, যার দরুন চারিদিক ধোঁয়াশা আর মানব শূন্য। সেই শেষ বিকেল থেকে বাংলা একাডেমির গেটের কাছে দাঁড়িয়ে আছে অরু, অথচ এখন সন্ধ্যা পেরিয়ে জলোচ্ছ্বাসিত রাত। অনুর বিয়ের কত কত আয়োজন, মন খারাপের পসরা, সবকিছুকে এক পাশে ঠেলে সকাল সকাল বাংলা একাডেমিতে এসেছিল অরু। এর কারণ আজকেই ওর প্রথম লেখা সাবমিট করার শেষ দিন ছিল। পুরো উপন্যাস নয়, একাংশ মাত্র। কৃতিকের 1000 মাইল দূরত্ব যখন অরুকে খুব পোড়াতো, একাকিত্বের যন্ত্রণায় ডুবিয়ে দিত, সেই সময়টাতেই এক সমুদ্র যন্ত্রণায় হাবুডুবু খেতে খেতে একাডেমির সবার উৎসাহে লেখা শুরু করেছিল অরু। পুরোপুরি শেষ না হলেও যেটুকু লেখা হয়েছে সেটাই আজ জমা দিতে আসা। প্রতীক্ষা একটাই, প্রথমবার হলেও কয়েকবার চেষ্টা করলে প্রকাশনীদের নজরে আসলেও তো আসতে পারে। কিন্তু দিন শেষে কি হলো? বৃষ্টির মাঝে পুরো দস্তুর আটকে পড়লো অরু। শেষ বিকেলে যখন ঝুম বৃষ্টি নামলো, তখন রিক্সা কিংবা গাড়ি নিয়ে একে একে সবাই একাডেমি থেকে বেরিয়ে যাচ্ছিল। অরুর বুদ্ধি বরাবরই কম, কিংবা বেশি বলেই বারবার ভুল করে বসে থাকে মেয়েটা। আজও সেটাই হলো। ঝুম বৃষ্টির মাঝে অরু আর রিক্সা নিল না। মনে মনে ভাবলো, বৈশাখের ঝড় একটু বাদেই থেমে যাবে নিশ্চয়ই। কষ্ট করে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলে বৃষ্টি কমার সাথে সাথে রিক্সা সিএনজি সব হাতের কাছেই পাওয়া যাবে। এখন গায়ে বৃষ্টি লাগিয়ে কি লাভ? শুধু শুধু কিছু বলে না, কিন্তু বলে না অভাগা যেদিকে যায় দুকুল শুকিয়ে যায়। অরুর ক্ষেত্রেও সেটাই হলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে নিশুতি রাতে ছেয়ে গেল ধরণী। তবুও বৃষ্টি তো কমলই না, উল্টে ঝড়ের তাণ্ডবে চারিদিক লণ্ডভণ্ড। একাডেমিক গেট বন্ধ হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে। চারিদিকে মানুষ তো দূরে থাক, একটা নেড়ি কুকুরের আওয়াজও নেই। রাস্তায় অবশিষ্ট সোডিয়ামের নিয়ন আলোটুকু তীর্যক আলো ছড়াচ্ছে চারিপাশে। তবে ঝড়ের তাণ্ডবে সেটাও ক্ষীণ মনে হচ্ছে। প্রথমে ঝুম বৃষ্টি, আর এখন দানবীয় ঝড়। বিদ্যুতের ছলকানিতে ক্ষণে ক্ষণে গর্জে উঠেছে আকাশ, তার উপর ঘূর্ণিবায়ু। অরুর মনে হচ্ছে এই দুর্যোগের মাঝে আশেপাশে জড়বস্তুর মতোই ও নিজেও উড়ে গিয়ে অন্য কোথাও ছিটকে পড়বে। কারণ বাতাসের তাণ্ডবে অরুর রোগা পাতলা তনু শরীরটাও ভেঙে চুরে যাওয়ার উপক্রম। ঝড়ের সাথে তাল মিলিয়ে বারংবার গগন কাঁপানো বিকট বজ্রপাতে কেঁপে উঠছে অরু। ঝড় বৃষ্টি যাও সহনীয় ছিল, কিন্তু এই বজ্রপাতের আওয়াজ অরুর কলিজায় কে লাগছে। মনে হচ্ছে এক্ষুনি ওর মাথার উপরে এসে পড়ল বুঝি ভয়ঙ্কর বিদ্যুতের হলকাখানি। এই ঝড়ের মধ্যে একা একা এমন নিস্তব্ধ পরিবেশে দাঁড়িয়ে থাকতে থাকতে তীব্র ভয়ে আর আতঙ্কে অরুর গলা শুকিয়ে কাট। বুকের কাঁচটায় হাঁপড়ের মতো ওঠানামা করছে, মাথাটা ঝিমুনি দিয়ে উঠেছে ক্রমশ। গেটের সামান্য সরু ছাউনি ওকে বৃষ্টি কিংবা বজ্রপাত কোনো কিছুরই হাত থেকেই রক্ষা করতে পারছে না। প্রকৃতির এমন দানবীয় বিধ্বংসী রূপ দেখে অকস্মাৎ বসে পড়ে কানে 2 হাত দিয়ে শব্দ করে কেঁদে উঠল অরু। বসার সঙ্গে সঙ্গে এক তীব্র জলোচ্ছ্বাসের ছাট এসে আছড়ে পড়ল ওর চোখে মুখে। এই মতাবস্থায় না যাইতেও আতঙ্কে চিৎকার করে উঠল অরু, মা, ভয় করছে। চারিদিকের প্রলয়ঙ্কারী ঝড়ের তাণ্ডব। না চাইতেও কৃতিকের চেহারাটা বারবার ভেসে উঠেছে অরুর মানসপটে। অথচ অরু জানে
কৃতিক যেই পরিমাণ রেগে আছে আজ ভয় পাওয়া তো দূরে থাক, অরু মরে গেলেও কৃতিকের নিজের জিত খুইয়ে ওকে নিতে আসবে না, কখনোই না। কৃতিক যদি অরুর খোঁজ করতো কিংবা অরুর জন্য কোনরূপ চিন্তা হতো ওর মনে, তাহলে তো ঝড় যখন শুরু হলো তখনই নিতে আসতো, এত দেরি করতো না নিশ্চয়ই। অরু বারবার ভুল প্রমাণিত হয়, মিথ্যা আশায় বুক বাঁধে। মানুষটা ওর উপর রেগে আছে জেনেও তার পথ চেয়ে বসেছিল, এবারও হলো তো। ঝড় বৃষ্টির তাণ্ডবে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল, অথচ অরুকে নিতে কেউ এলো না, কেউ না। এক পর্যায়ে এসে অরুর মনে হচ্ছে ও আসলেই খুব একটা গুরুত্বপূর্ণ কেউ নয়, কৃতিকের জীবনে তো অন্তত নয়। কিছু অযাচিত ভাবনায় পড়তে পড়তে আকাশের প্রকাণ্ড গর্জনে আবারও কম্পিত কণ্ঠে চিৎকার দিয়ে উঠল অরু। আম্মা, ভয় করছে। চিৎকার দেওয়ার পরপরই গা ছেড়ে ডুকরে কেঁদে উঠল অরু, কাঁদতে কাঁদতে বলল, আমি বাড়ি যাব, আমি মায়ের কাছে যাব, আপার কাছে যাব। কোথায় তুমি জায়ান কৃতিক? এই বিদ্যুতের আলোতে আমার যে খুব ভয় করছে। আবারও মুখের উপর জলোচ্ছ্বাসের ছাট পড়ার সঙ্গে সঙ্গে আজাহারি বন্ধ হয়ে গেল অরু। মনে হচ্ছে চারিদিকের শত্রুর দল ঘিরে রেখে আছে ওকে। অরু একটা টু শব্দ করলে আবার ওকে মারতে এগিয়ে আসবে ওরা, সেই ভেবেই ভয়ের চোটে শুকনো ঢোক গিলে চুপসে গেল মেয়েটা। অরু এখন সন্দেহ হচ্ছে কাল সকাল অবধি আদৌ কেউ বেঁচে থাকবে তো। এটাই ছিল মূর্ছা যাওয়ার আগে অরুর শেষ ভাবনা, কারণ অরুর এখন মনে হচ্ছে ও চেতনা হারাবে খুব শীঘ্রই। তবে হারালো না, গল্পের পেছনেও যেমন গল্প থাকে তেমনই অরুর ছোট্ট মস্তিষ্কের ভাবনায় যেখানে গিয়ে শেষ হলো কৃতিকের ভাবনা সেখান থেকেই শুরু। অরুর আধো আধো চোখ জোড়া শেষবারের মতন যখন চারিদিকে কাউকে খুঁজে না পেয়ে সর্বশান্ত, ঠিক সেই সময় দিশেহারা কণ্ঠে পেছন থেকে চিৎকার দিয়ে ডেকেও উঠল কেউ। রু! চেনা পরিচিত আন্তরিকতা জড়ানো পুরুষালী কণ্ঠস্বরটা কর্ণ গহ্বরে পৌঁছাতেই অকস্মাৎ পেছনতে চাইল অরু। ক্ষণিকের বিদ্যুতের হলকানির আলোয় দেখতে পেল ঝড়ের মাঝে ফুল ফর্মাল গেটআপে ভিজতে ভিজে জবুতবু হয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে ওর স্বামী, ওর ব্যক্তিগত পুরুষ, ওর বদমেজাজি লোকটা, ওর জায়ান কৃতিক। কৃতিক এখনো দাঁড়িয়ে ভিজে যাচ্ছে, কিন্তু অরু এক নজর কৃতিকের মুখশ্রী পরখ করেই মাথাটা নুয়েই তীব্র অভিমানে খুনখুনিয়ে বাচ্চাদের মতো কেঁদে উঠল। ওর কান্নারা কৃতিককে স্পষ্ট জানান দিচ্ছে, আরও আগে কেন এলে না? তুমি জানো আমি কতটা ভয় পেয়েছি। কৃতিকের ঠান্ডা ধাঁচ আছে, একটুতেই ঠান্ডা লেগে যায়। তার উপরে ঝড় বৃষ্টির মাঝে শাপলা চত্বরের জ্যামে পড়ে গাড়িটা ওখানেই ফেলে রেখে হেঁটে হেঁটে এত দূরে এসেছে। এখন আবার তার ছোট্ট বউটা অভিমান করে বসে আছে, তাই কয়েক দফা হাঁচি দিয়ে অরুর কাছে এগিয়ে গেল কৃতিক। প্রথমে অরুর ব্যাগটা নিজের গলায় ঝোলালো, তারপরে এক টানে অরুকে কোলে তুলে নিয়ে হাঁটা দিল ঝড়ের মাঝেই। এখনো আগের মতোই ঝড় হচ্ছে, গগন কাঁপানো বজ্রপাতে কম্পিত হচ্ছে ধরণী, অথচ অরু একটু ভয় পাচ্ছে না। কি আশ্চর্য! ভয়ের বদলে এখন ওর মাথায় যেটা ঘুরপাক খাচ্ছে তা হলো কেবলই অভিমান। অভিমানের তোপে হৃদয়টা শক্ত হয়ে আছে ওর। অজ্ঞতায় কৃতিকের কোলে বসে সেটারই বহিঃপ্রকাশ ঘটালো অরু। নিজের ছোট ছোট কোমল হাতে ওর চওড়া বুকে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে ঠোঁট ফুলিয়ে বলে ওঠে ও, ছেড়ে দিন, যাব না আপনার সাথে, আমি একাই যেতে পারবো। কৃতিক নিজের হাজির সংবরণ করে বলল, বেবি দেখ, আমার ঠান্ডা লেগে গিয়েছে, যা বলার বাড়িতে গিয়ে বলিস। আমাকে মারিস তখন আমি কিচ্ছু বলবো না, চুপচাপ সহ্য করবো, কিন্তু এখন নামিয়ে তোর রাগ ভাঙাতে পারবো না। অলরেডি অনেক বিজেছি। আমার নিউমোনিয়া হলে তখন কিন্তু তুই সব থেকে বেশি কান্নাকাটি করবি। কৃতিকের ইমোশনাল ব্ল্যাকমেলে অরু চুপ হয়ে যেতে বাধ্য হয়। অগত্যাই কৃতিকের গলা জড়িয়ে ধরে চুপচাপ ফোপাতে থাকে অরু। অতঃপর হেঁটে মেইন রাস্তায় গিয়ে তবেই একটা সিএনজি দেখতে পায় ওরা। সেটাকে বলে কয়ে ডাবল ভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তবেই কৃতিক গুজ্জের রাস্তা ধরানো হলো। কৃতিক একা থাকলে হয়তো এত কষ্ট করতেও যেত না। মূলত অরুর সেই সেফটির জন্যই এত খাটুনি। রুমে এসে কোল থেকে নামিয়ে দিতেই অরু এক ছুটে বারান্দায় চলে যায়। পুরো রুম অন্ধকারে ছেয়ে আছে, বাইরে তীব্র বর্ষণ। অরু কৃতিক দুজনেই বৃষ্টিতে ভিজে একাকার, অথচ অরুর আগের চোটে আবারও ছুটে ব্যালকনিতে চলে গেল। কৃতিক আলো জ্বালানোর প্রয়োজন বোধ করলো না, বরং দ্রুত হাতে দরজা লক করে অরুর তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে গেল বারান্দার কাছে।
অরু বৃষ্টির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ওর পরনে ভেজা টপ আর স্কার্ট। কৃতিকের ইন করা সফেস শার্টটাও ভিজে শরীরের সাথে লেপ্টে রয়েছে। ও সেসব পরোয়া করলো না, উল্টে এগিয়ে গিয়ে অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে পেছন দিক থেকে অরুর ভেজা চুলে ক্রমাগত চুমু খেতে খেতে কাতর গলায় বলল, সরি হার্টবিট, ইটস মাই ফল্ট। আর কখনো এমন হবে না, কখনো তোমাকে এতটা কষ্ট দিব না আমি। কালকের জন্য আমি রিয়েলি সরি। আর আজ আমি বুঝিনি তুমি এতটা ভয় পাবে। তাহলে আর জ্যামে বসে সময় নষ্ট করতাম না, তখনই হাঁটা ধরতাম। একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে কৃতিক অরুকে তুমি করে ডাকছে, তারপর এভাবে কাকুতি মিনতি করে সরি বলছে। অরু কল্পনাতেও হয়তো কৃতিকের এই রূপ আবিষ্কার করেনি কোনোদিন, অথচ আজকে এসব অরুর চোখের সামনে ঘটছে। ভালোবাসার মানুষকে কতটা দুর্বল আর কতটা অপারগ বানিয়ে দেয় তার জলচ্ছান্ত প্রমাণ জায়ান কৃতিক। কাল নিজেই রাগ করলো আর আজ নিজেই সরি চাচ্ছে। কৃতিকের এহেন ভালোবাসায় মাখামাখি আওয়াজে নিজেকে সামলে রাখতে পারলো না অরু। কোনরূপ ছল ছাতুরি না করে কৃতিকের দিকে ঘুরে ওর চওড়া ঢেউ খেলানো বুকে মাথা এলিয়ে ডুকরে কেঁদে উঠলো। কাঁদতে কাঁদতে কৃতিকের ভেজা শার্টটা খামচে ধরে বলল, আমি ভেবেছিলাম আপনি আজ আর আসবেন না, এই ঝড়ের মাঝেই মরে পড়ে থাকবো আমি। কৃতিকের গ্রীবাটা নিচে নামিয়ে এক হাতে অরুর ভেজা চুলগুলো কানে গুজে দিতে দিতে হাসকি টোনে বলল, সে কি করে থাকতাম? আমার আত্মাটা যে তোর মাঝে। হাজার বার বিচ্ছেদের পরেও উপসংহারে আমি তোকেই চাই, শুধু অরু, শুধু তোকে, নো ওয়ান এলস। অরু আবারও ঠোঁট কামড়ে কেঁদে ওঠে, কাঁদতে কাঁদতে শুধায়, কি আছে আমার মাঝে, কেন এত ভালোবাসা? কৃতিক ঠোঁট উল্টে নির্বিকার ভঙ্গিতে বলল, জানি না তো, তবে হ্যাঁ, একটা জিনিস আছে যা আমার এখনই চাই, রাইট নাও। মুহূর্তেই কৃতিকের কথা ধরন পাল্টে গিয়েছে, কণ্ঠে ভর কাছাকাছি আসার প্রখর আকুতি। তা অরু স্পষ্ট টের পেয়েছে। টের পাওয়ার দরুন কৃতিকের কাছ থেকে ছুটে গিয়ে কয়েক কদম দূরে সরে গেল অরু। অরু দূরে সরে যাওয়াতে কৃতিক খানিকটা বিরক্ত হয়ে প্রশ্ন ছুড়ল। কি হয়েছে? অরু মুখ কাঁচুমাচু করে বলল, আপনাকে ভয় করছে, সেবারের মতো যদি আমাকে হ্যান্ডকাফ। অরুর কথা শেষ হওয়ার আগেই ওর হাতে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে ঘুরিয়ে নিয়ে এলো কৃতিক। অতঃপর লম্বা চুলগুলো সরিয়ে আলতো করে অরুর ওড়নাটা টেনে খুলতে খুলতে বলল, এখানে হ্যান্ডকাপ কোথায় পাবো? শুধু একটু কথা শুনবি তাহলেই হবে। অরু আবারও কৃতিকের থেকে সরে তাড়াহুড়ো পায়ে বেতের সোফায় গিয়ে বসে পড়ে। অরুর কাণ্ডে এবার বিরক্ত হয়ে গেল কৃতিক, কিছুটা ধমকে উঠে বলল, কি হয়েছে? রাগাচ্ছিস কেন আমাকে? অরু অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো কৃতিকের পানে। ওর ঠোঁট যুগল তীর তিরিয়ে কাঁপছে, চোখের কোটর নতুন উদ্যমে ভেজে উঠেছে অশ্রু জলে। এমন একটা মুহূর্তে অরুকে কাঁদতে দেখে কৃতিক এগিয়ে গিয়ে ওর পাশে বসে, অরুকে নিজের উরুর উপর বসিয়ে গভীর গলায় শুধালো, আমার টাস খারাপ লাগছে, চলে যাবো আমি? অরু মাথা নুয়ে না সূচক মাথা নাড়ালো। কৃতিক বলল, ভালো কাঁদছিস কেন ভাই? অরু এবার মুখ খুলল, ঠোঁট ফুলিয়ে বলল, সবাই বলে আমি শুকিয়ে গিয়েছি, আগের মতো সৌন্দর্য নেই আমার, ভয় হচ্ছে এখন। আপনিও যদি আমাকে অসুন্দর আবিষ্কার করেন, আমার উপর আপনার অনীহা চলে আসে তখন? কৃতিক দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়ে কেন তার অবসেশনটা বুঝতে পারে না কে জানে। অরু সুন্দর, অসুন্দর, শুকিয়ে গেল না মোটা হলো, তা নিয়ে কৃতিকের বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। তার চেয়ে বড় কথা, সৌন্দর্য বিশ্লেষণ করা তো দূরে থাক, অন্য মেয়েদের দিকে ওই চোখে তাকানোর মতো ধৈর্য নেই কৃতিকের। কি করেই বা থাকবে? এক অরুকে দেখতে দেখতেই তোর জীবন পার। কৃতিক চুপচাপ বসে আছে দেখে অরু নাক টেনে পেছনে তাকিয়ে শুধালো, রাগ করছেন? কৃতিক হ্যাঁ বা না কিছু বলে না, কোনরূপ ওয়ার্নিং ছাড়াই এক টানে অরুর সম্ভ্রামটুকু খুলে ছুঁড়ে ফেলে দেয় নিজেতে, সাথে নিজের শার্টটাও। তারপর ওকে কোলে নিয়ে বেডের দিকে এগিয়ে যেতে যেতে বলে, আজ আমিও দেখব কি কমতি আছে তোর মাঝে, যা আমাকে উন্মাদ করে দিতে ব্যর্থ। জায়ান কৃতিক যদি তোর সৌন্দর্যে আবিষ্ট হয়ে তোর মাঝে ডুব দেওয়ার জন্য একবার উন্মাদ হয়ে পড়ে, তবে পৃথিবীর সৌন্দর্যের মাপকাঠিতে তুই তুলনাহীন বেবি। আমাকে যতদিন এভাবে উন্মাদ করতে পারবি, ঠিক ততদিন তুই
অতুলনীয় সৌন্দর্যে আবৃত থাকবে। বারবার সেই সৌন্দর্যের সবটুকু পরম আবেশে আহরণ করব আমি, শুধুই আমি। ইউ ক্যান মার্ক মাই ওয়ার্ড। কৃতিকের এত ভারী ভারী কথা বোঝার সাধ্যই নেই অরুর। আপাতত ও এসব বোঝার অবস্থাতেও নেই। স্বামীর কাছ থেকে পাওয়া বৃষ্টি যন্ত্রণায় এলোমেলো অরু, সেই সাথে পরিপূর্ণ ও। বর্ষণের শেষ রাতে অরুর চোখের কার্নিশ পেয়ে আবারও গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা তপ্ত নোনা জল। তবে এই জলে দুঃখ ছিল না, ছিল একরাশ ভয়াবহ পূর্ণতা। বৈশাখী ঝড়ের তাণ্ডব শেষে আজ সকাল সকাল সূর্যি মামার দেখা মিলল পূবের আকাশে। দক্ষিণের জানলাটা হঠাৎ করে খুলে রাখায় সূর্যের আলোয় ফকফক করছে চারিপাশ। তীক্ষ্ণ আলোতে খুব সকালেই ঘুম ছুটে গেল অরুর। ঘুম ছুটে যাওয়ায় কিছুটা আড়মোড়া ভেঙে চারিদিকে চোখ ঘোরাতেই নিজেকে আবিষ্কার করলো কৃতিকের শরীরের নিচে। কৃতিক উপর হয়ে অরুর বুকে মাথা রেখে দুহাতে অরুর কোমর জড়িয়ে ধরে নির্বিঘ্নে ঘুমাচ্ছে। অরু ঘুমু ঘুমু চোখে লাজুক হেসে খানিকক্ষণ কৃতিকের সিল্কি চুলের ভাঁজে হাত বোলালো, অতঃপর আস্তে করে রয়ে শুয়ে উঠে গেল বিছানা থেকে। শরীরটা ব্যথায় টনটন করছে, মনে হচ্ছে অতি শীঘ্রই জ্বর আসবে। অরু সেসব ব্যথাকে পাত্তা দিল না। বিশাল হাই তুলে খাট থেকে নেমে ধীর পায়ে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে। মেঝেতে এখন ওদের ভেজা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। অরু সেদিকে এক নজর পরখ করে চোখ ঘুরিয়ে আয়নায় তাকালো। ওর পরনে কৃতিকের গ্রে রঙের ওভারসাইজ টি শার্ট। কাল গভীর রাতে এলিসাকে কল দিয়ে নিজের ক্লজেট থেকে কিছু জামা কাপড় আনিয়েছিল কৃতিক। অরু আবার তাতেও ভাগ বসিয়েছে। ট্রাউজারটা কৃতিককে দিলেও টি শার্টটা নিজেই পরে নিয়েছে, আর এখন সেটাকে নাকের কাছে নিয়ে বারবার নাক টেনে সুঘ্রাণ নিচ্ছে। ওর পছন্দের স্যান্ডালউড পারফিউমের মন মাতানো সুঘ্রাণ। কিসের ঘ্রাণ নিচ্ছিস এভাবে? কৃতিকের ঘুমন্ত হাসকি স্বরে লাফিয়ে উঠল অরু। চকিতে পেছনে চেয়ে দেখলো হেডফোনে হেলান দিয়ে আধুসা হয়ে বসে আছে কৃতিক। অরু নিজের কাণ্ড এড়াতে এগিয়ে গিয়ে নিজের কালশিটে কলার বোনগুলো দেখিয়ে অভিযোগের সুরে বলল, দেখুন তো কি করেছেন কাল রাতে, সব চলে যাচ্ছে। কৃতিক দুহাত বাড়িয়ে দিয়ে বলল, বুকে আয়। অরু গেল। কৃতিক অরুর গলায় কয়েক দফা চুমু খেয়ে বলল, কমে যাবে, অ্যান্টিসেপটিক লাগিয়ে নিস। অরু ঠোঁট ফুলিয়ে বসে আছে, কোনো কথা নেই। কৃতিক অরুকে বাহুর মধ্যে নিয়েই পকেট থেকে দুটো আংটি বের করলো। একটাতে পাথর বসানো, পাথরের চিকচিক দেখে মনে হচ্ছে দামি কোনো হিরে। অন্যটায় শুধু হোয়াইট গোল্ডের গোলাকার রিং। কৃতিক একটা রিং নিজের আঙুলে পরে অন্যটা অরুর অনামিকায় আঙুলে পরিয়ে দিল। অরু চিকচিক করতে থাকা হাতের আংটিটা নাড়িয়ে চাড়িয়ে শুধালো, এটা কেন? কৃতিক বলল, তুই যে বিবাহিত তার প্রমাণ। তাছাড়া বিয়ের পর থেকেই এত এত ঝামেলা যে তোকে একটা আংটি কিনে দেওয়ার সুযোগও হয়নি আমার। তাই কাল শপিংয়ে গিয়ে কিনে ফেললাম। পছন্দ হয়েছে? অরু মুচকি হেসে জবাব দিল, খুব। তাহলে চুমু খা। কৃতিকের কথায় অরু ভড়কে গিয়ে বলল, কি? চুমু খেতে বলেছি তোকে। আমার টাইম নেই অরু, যেতে হবে। সায়রার অর্ণব কল করতে করতে ফোনের মাথা খেয়ে ফেলেছে। এই রুমে এভাবে দেখে ফেললে গন্ডগোল লাগিয়ে দিবে ওরা দুজন। তুই কি চাস আমাদের এভাবে দেখুক ওরা? ওর শুকনো মুখে না সূচক মাথা নাড়ালো। কৃতিক পুনরায় বলল, তাহলে যা বলেছি তাই কর দুটো। ওরু আর কি বা করবে? স্বামী মহোদয়কে খুশি করার এক আকাশ ইচ্ছে স্বরূপ ছোট্ট করে হামি দিয়ে দিল কালে। কৃতিক অরুর কপালে বেশ কয়েকটা চুমু খেয়ে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, ডোন্ট ফরগেট টু টেক ইউর পেন কিলার বেবি। ফ্রেশ হয়ে এসে কৃতিকের টি শার্ট ছেড়ে মাত্রই নিচে জামা কাপড় গায়ে চড়িয়েছে অরু। ওড়নাটা এখনো নেয়নি, যার দরুন কলার দাগগুলো স্পষ্ট দৃশ্যমান। অরু সেগুলোতে আলতো হাতে অ্যান্টিসেপটিক লাগাচ্ছিল। ঠিক তখনই হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে অনু। ভেতরে আস্তে আস্তে অনু বলে, শুনেছিস রূপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাও কাল রাত থেকে। অরু হাতের কাজ রেখে ঘুরে দাঁড়িয়ে বলল, কি বলিস আপা? অনু আর কথা আগানোর সুযোগ পেল না, উল্টো চোখ ছোট ছোট করে অরুর দিকে সন্ধিয়ান হয়ে তাকিয়ে বলল, কাল রাতে কৃতিক ভাইয়া তো রুমে ছিল। আপার প্রশ্নে অরু হ্যাঁ না কিছু বলল না। ধরা খেয়ে যাওয়া চোরের মতো শুধু উপর নিচ মাথা ঝাঁকালো। কিছুক্ষণ অনু দীর্ঘশ্বাস ছেড়ে সাবলীল ভঙ্গিতে বলে,
জানি কাল আমি কৃতিক ভাইয়াকে কল করেছিলাম, তুই বাড়িতে ফিরছিলে না দেখে। কাল সারা রাত বৈশাখী ঝড় দানবীয় তাণ্ডব চালিয়েছে পুরো শহর জুড়ে। রাস্তাঘাটের বেহাল দশা, গাছপালা উপড়ে পড়ে বিভিন্ন লেনের যান চলাচল বন্ধ। অতিরিক্ত বৃষ্টিপাতে পুরো কৃতিকুঞ্জ ফ্যাকাশে রূপ ধারণ করেছে। থোকায় থোকায় বাগান বিলাসগুলো ঝরে পড়ে আছে পিচে ঢাকা ফ্রন্টিয়ার জুড়ে। অনুর সন্দিহান দৃষ্টিপাত এড়াতে লাজু করু খোলা জানালা গলিয়ে বাইরে চেয়ে আছে সেই তখন থেকে। সারা রাত ঝড়ের তোপে কেমন নেতিয়ে পড়েছে সৌন্দর্যবর্ধক গাছপালাগুলো। আজ সূর্য উঠেছে, গাঢ়তার সোনালি কিরণ। খুব সম্ভবত দুপুর গড়াতেই গাছগুলো আবারও আগের রূপ ধারণ করবে। এই মুহূর্তে অনুর নিজেরও বেশ ইতস্তত বোধ হচ্ছে অরুর সাথে কথা বলতে। কি বলে ফেলেছে, ওই জন্যই তখন থেকে ওদের মাঝে পিন পতন নীরবতা বিরাজমান। এই অস্বস্তিদায়ক মুহূর্তটাকে কোনো মতেই এড়িয়ে যাওয়ার দরুন হাতের আঙুলে ওড়না পেঁচাতে পেঁচাতেই অনুই ডেকে উঠল প্রথমে। বলছিলাম জোরু, বলছিলাম এই আপা, আজকে তোদের প্রি ওয়েডিং পার্টি না? রাতে কত মজা হবে বলতো? অনুকে কথা বাড়ানোর কোনোরূপ ফুরসত না দিয়েই পেছনে তাকিয়ে ফট করে কথাটা বলে উঠল অরু। ভাবটা এমন যেন ও নিষ্পাপ একটা বাচ্চা। বিয়ে, বাসর কিংবা জায়ান কৃতিক এসবের কোনোদিন নামও শোনেনি ও। অরুর কথায় স্বস্তি পেল অনু। তৎক্ষণাৎ হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ এলিসা আপুরা আয়োজন করেছে শুনলাম। আমাদের দেশে আবার এসব হয় না নাকি? কিন্তু মুহূর্তেই ভার হয়ে এলো অনুর মুখশ্রী। আধার ঘনালো পান পাতার মতো উজ্জ্বল মুখটাতে। অরু এগিয়ে এসে শুধালো, কিন্তু কি আপা? অরুর জিজ্ঞাসু দৃষ্টির পাছে অনু জবাবের উৎস খুঁজে পেয়েছে কি পায়নি। তার আগেই নিচতলা থেকে প্রচন্ড চেঁচামেচির আওয়াজে দুই বোন হকচকিয়ে উঠল ওরা। আওয়াজ শুনে মনে হচ্ছে কেউ কাউকে মারছে। খুব সকাল সকাল আবার কৃতিক কারোর সাথে ঝামেলা শুরু করলো না তো? কথাটা বোধগম্য হতেই কলেজার পানি শুকিয়ে এলো অরুর। এই মানুষটা ঝামেলা মারামারি এইসব না করে অরুকে এক দণ্ড শান্তি দিতে পারে না নাকি? না, পারে না, কারণ সে তো দ্য গ্রেট অসভ্য, উগ্র, বেপরোয়া, ছন্ন ছাড়া জায়ান কৃতিক চৌধুরী, যার কাজই হলো সকাল সন্ধ্যা ঝামেলা পাকানো। অরুণ নিষ্ফলন ভাবনার ছেদ ঘটে আবারও নিচতলার তীব্র শোরগোলের আওয়াজে ভ্রম ছুটে গেল অরু। আর এক মুহূর্ত অপেক্ষা করে না। ওড়নাটা কোনো মতে গায়ে জড়িয়ে অরু দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে অনুকে বলে, আপা চল তো, আবার কি হলো দেখে আসি। অরুর কথায় উপর নিচ মাথা নাড়িয়ে বড় বড় পা ফেলে দোতলা ছাড়ল অনু। ওরা দুই বোন যখন প্রচন্ড চিন্তায় উদ্বিগ্ন মস্তিষ্কে দ্রুত কদমে নিচে নেমে এলো, তখন অন্দরমহল পুরোপুরি নীরব। অরু অনু চারিদিকে চোখ বুলিয়ে ঘটনা বোঝার চেষ্টা চালাচ্ছে। হলরুমের মাঝ বরাবর পায়ের উপর পা তুলে দিভানে বসে আছে কৃতিক। ওর আশেপাশে শায়র, অর্ণব, এলিসা, ক্যাথলিন, মোখলেস চাচা সহ সবাই আছে। আজমিরি শেখও অন্য একটা কাউচে বসে আছেন। সবার সামনে চরম অপরাধীর ন্যায় মেঝেতে বসে বসে কাঁদছে রূপা। দেখে মনে হচ্ছে এতক্ষণের ঝড়টা ওর উপর দিয়েই বয়ে গিয়েছে, কারণ ওর দিকে তাকিয়ে এখন ওর আগে ফুসফাস করছেন জাহানারা। তার আগুনের ফুলকির মতো চোখ জোড়া দেখে মনে হচ্ছে পারলে আরো কয়েকটা বসিয়ে দেয় রূপাকে। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি বলে তার হাত আটকে আছে। শক্তি বলটা কি তাহলে জায়ান কৃতিক, ভাবছে অরু। চারিদিক অবলোকন করে অরু হিসিয়ে অনুকে শুধালো, আপা কি হয়েছে বলতো? অনু জবাব দেয়, কাল সন্ধ্যাবেলায় টিউশনে গিয়ে সারা রাতেও আর বাড়িতে ফেরেনি রূপা। রেজা ভাই গিয়েছিল ওকে আনতে, কিন্তু গিয়ে শুনে রূপা নাকি টিউশনেতে যায়নি, কোনো এক ছেলের সাথে ভেগেছে। তাই সকাল সকাল মামি এসেছিল কৃতিক কুঞ্জে মাকে বলে কয়ে কিছু একটা উপায় বের করার জন্য। সেটা জানাতেই তো আমি তোর রুমে গেলাম তখন, আর এখন এসব। ওদের কথোপকথনের মাঝেই অন্তর্মহলে প্রবেশ করেন অরুর মামা। তিনি চারিদিকের থমথমে পরিবেশ ও পরিস্থিতি বুঝে উঠতে না পেরে তার স্ত্রী জাহানারার দিকে এগিয়ে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কি হয়েছে? মেয়েটা এভাবে মেঝেতে বসে কাঁদছে কেন? স্বামীর কথায় গর্জে উঠলেন জাহানারা। রুষ্ট গলায় বললেন,
সেটা তোমার মেয়েকে জিজ্ঞাসা করো। সারা রাত একটা ছেলের সাথে ফষ্টি নষ্টি করে মান সম্মান খুঁড়িয়ে এখন ঘরের চৌকাঠ মারিয়েছে। ওকে মেরে ফেলো রেজার বাবা, নইলে আমি মহল্লায় মুখ দেখাতে পারবো না। যেই জাহানারা সবাইকে কথায় দাবিয়ে রাখে, মুখের জোরে সবাইকে উঠায় বসায়, আজ তার মেয়ে হয়ে ও কি না এমন একটা নোংরা কাজ করে ফেললো। ছি, এখন আমি ওকে দিয়ে করবোটা কি বলতে পারো? অরুর মামা কিছুটা শান্ত স্বরে বললেন। এভাবে বলছো কেন? জাহানারা পুনরায় ঝাঁঝিয়ে উঠে বললেন, বলবো না তা কি করব? তোমার মেয়েকে গাড়ি করে কয়েকটা ছেলে মহল্লায় মাঝখানে ফেলে রেখে গেছে, সবাই দেখেছে। কানাকুশাও পুরো মহল্লায় গরম। তোমার কি মনে হয় এই মেয়ের আর বিয়ে হবে কোনোদিনও? মুখ পুরি সব খুঁড়িয়ে এখন আবার ফিরলি কেন? এই বলে জাহানারা আবারও রূপাকে মারতে উদ্যত হবেন। ঠিক তখনই জাহানারা বরাবর কথার তীর ছড়ে কৃতিক। স্টপ ইট, আই হেট নয়েজ। কৃতিকের গর্জনে থেমে গেলেন জাহানারা। জাহানারা থেমে যেতেই কৃতিক তীর্যক কণ্ঠে পুনরায় বলল, ঠিকই বলেছেন আপনি, আপনার মেয়ের কোথাও বিয়ে হবে না। লোকজন আপনার সম্মুখে ছিছি বুলিয়ে আওড়াবে। এর কারণ অবশ্য আপনি নিজেই। লোকজনের হাড়ি খবর কেটে কাসুন্দি বানিয়েছেন এতদিন। এখন স্বয়ং আপনার মেয়ের পালা। তারা তো এবার আপনাকে আখাম্মাই করবে, এতে কোনো ভুল নেই। কৃতিকের কথায় জাহানারা জবাব খুঁজে পেল না। জবাব দেওয়ার মতো কি বা আছে? কথা তো সত্য। আজমের শেখ এখনো চুপচাপ। তিনি কৃতিকের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। আসলে চাইছেটা কি কৃতিক, সেটাই আপাতত ভাবছেন তিনি। অরু এখনো চুপচাপ শুকনো মুখে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। কৃতিক স্পষ্ট চোখে এক নজর অরুর দিকে তাকালো, অতঃপর সবার সামনেই ওকে ডেকে বলল, বেবি, এক গ্লাস পানি নিয়ে আয় তো। সকালে ব্রেকফাস্ট করে পানিটাও খেতে পারিনি। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে কিচেনের দিকে এগিয়ে গেল। কৃতিকের কথায় মোখলেস চাচা হকচকিয়ে বলে ওঠে, আমি নিয়ে আসছি বাবা। কৃতিক গম্ভীর গলায় বাদ সেরে বলল, আমার বউ আছে তো এখানে, আপনি দাঁড়িয়ে থাকুন, আপনার সাথে জরুরি কথা আছে। মোখলেস চাচাকে হুকুম করে পরক্ষণই জাহানারার দিকে তাকিয়ে কৃতিক বলে, রূপাকে মোখলেস চাচার সাথে বিয়ে দিয়ে দিন। মোখলেস এখনো অবিবাহিত, বয়স খুব বেশি না, মাত্র ৪৫ বছর। কৃতিকের কথায় যেন বাজ পড়ল পুরো হল রুম জুড়ে। আজমেরি শেখ তৎক্ষণাৎ তেতে উঠে বললেন, এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অফিসেও তুমি আমার অমতে ইচ্ছে মতো রুলস দিয়ে যাচ্ছ, আর এখানে বাড়িতেও। কৃতিক হাতের ইশারায় আজমেরি শেখকে থামিয়ে জিভ দিয়ে গাল ঠেলে বলল, কথা এখনো শেষ হয়নি মাদারিল্লো। তাছাড়া ডিলটা আপনার আমার মাঝে হচ্ছে না, ডিল হচ্ছে আমার আর ওনার মাঝে। চোখ দিয়ে জাহানারাকে ইশারা করে কৃতিক, আপাতত আপনার মতামত গ্রহণযোগ্য নয়। আজমেরি শেখ আর কথা না বাড়িয়ে দীর্ঘশ্বাস ছেড়ে চুপ হয়ে গেলে জাহানারা রেগে মেগে বলে, তাই বলে পারি কেয়ারটেকারের সাথে আপনি আমার মেয়ে? জাহানারার কথা শেষ করার আগেই কথা ছুড়ল কৃতিক, বলল, বিয়ে হয়ে গেলে আমার বনানীর ফ্ল্যাটটা আমি মুকেশ চাচা আর রূপার নামে উইল করে দেব। এছাড়া মুকেশ চাচাকে আর যোগ্যতা অনুযায়ী জেকে গ্রুপে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। আফটার অল, আপনারা আমার বইয়ের পরম আত্মীয়, এতটুকু দায়বদ্ধতা তো আমার আছেই, রাইট? কৃতিকের ছুড়ে মারা মেঘ না চাইতেও জলের মতন অফার শুনে জাহানারার চোখ বিস্ময় চিকচিক করে উঠল। বনানীতে নিজস্ব ফ্ল্যাট তো তার বাবা দাদা 14 গোষ্ঠীরও সাধ্যের বাইরে, সেখানে কৃতিক কিনা এমনি এমনি দিয়ে দেবে? জাহানারার চোখ দুটো লোভাত্র দৃষ্টিতে ভেসে উঠেছে। ভেতরে টকবক করছে কামনার লাভদূর। জাহানারা তখন থেকে চুপ হয়ে আছেন দেখে অরুর মামা এবার কৃতিকের কথায় নাকচ করে বলল, অসম্ভব। তাই বলে মেয়েকে এমন 40 লোকের সাথে বিয়ে দেবো নাকি? অরুণ মামার রাজবাড়ির কথা তখনই থেমে গেল যখন পাশ থেকে জাহানারার তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলেন, চুপ করো, তুমি চুপ করো একদম। কে বিয়ে করবে তোমার এই অপয়া হতচ্ছাড়া নষ্টা মেয়েকে? যা হয় ভালোর জন্যই, উনি আমাদের ভালোর জন্যই এ কথা বলেছেন। চুপচাপ বিয়েতে মত দাও। তাছাড়া এমন বিশাল ফ্ল্যাটের মালিক হলে মোখলেশকে জামাই বানাতে আমার কোনো অসুবিধা নেই।
এইদিকে এই কাহিনীর মূল চরিত্র মোখলেস চাচা এখনো হতবিহ্বল চোখে একে একে সবার কথা শুনে যাচ্ছে। কৃতিক কি আসলেই তাকে বিয়ে দিয়ে তার এত বছরের বিষাদময় আইবুড়ো নাম ঘোচাবে নাকি, সেটাই আপাতত ভাবছে মোখলেস চাচা। সবার মাঝে নীরবতা বিরাজমান, শুধুমাত্র রূপা মায়ের হাত ধরে কান্নাকাটি করছে যাতে তাকে মোখলেস চাচার কাছে বিয়ে না দেওয়া হয়। অনু আর অরু মামিকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু জাহানারা তার সিদ্ধান্তে অনড়। তিনি উল্টে খানিকটা দৌনমনে করে কৃতিককে প্রশ্ন করেই বললেন, বলছি যে বিয়েটা হয়ে গেলে সত্যি ফ্ল্যাটটা পাবে তো ওরা? কৃতিক গভীর গলায় বলল। এখন বিয়ে হলে উইলটাও এখনই হবে, আমার কাগজপত্র সব রেডি। কৃতিকের কথায় জাহানারা পুলকিত হয়ে নিজের স্বামীর উদ্দেশ্যে বলল, ওগো তাহলে আর দেরি কেন, কাজে আনার ব্যবস্থা করো, আজ কি বিয়ে হবে ওদের?